এরকম কোনো আশঙ্কা কি দেখেন যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশকে হারিয়ে অন্য ধরনের কোনো বাংলাদেশের দিকে চলে যাব? এই জিনিসটা শেষ বিচারে আসলে জনগণকে ঠিক করতে হবে যে আমাদের দেশ আমরা কিভাবে পরিচালনা করব, কোন শাসনতন্ত্রের অধীনে। এটা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এটা যে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, এই জিনিসগুলো মেনে নিয়ে এটা যে একটা গণতান্ত্রিক সমাজ হবে, এই জিনিসগুলো মেনে নিয়ে যারা রাজনীতি করতে রাজি হবে, শুধু তাদেরকেই রাজনীতি করার পারমিশন দেওয়া ঠিক বলে আমি মনে করি। কিছু কিছু লক্ষ্যবস্তুতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে করে ওই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ অসাম্প্রদায়িকতা, তার বিপক্ষ শক্তির একরকমের আস্ফালন আপনি লক্ষ্য করেছেন কিনা? নৈরাজ্য বা যেটা করা হয়েছে এটা স্পার অফ দি মুভমেন্ট। 15 বছর যে একটা সরকারের শাসন আমলে যারা মনে করেছে তারা রিপ্রেসড হয়েছে, ডিপ্রেসড হয়েছে, তাদের একটা বই প্রকাশ ছিল। বিএনপির এবং জামাতে ইসলামী তারা খুবই একাট্টা ছিল, একই জোটে ছিল, একই সাথে আন্দোলন করেছে, নির্বাচন করেছে, সরকার পরিচালনা করেছে। তাদের মধ্যে একটা দূরত্ব অনেকদিন ধরেই আছে, সেটি বোধহয় অনেকটা বিরোধের দিকে যাচ্ছে। এরকম কোনো আশঙ্কা কি দেখেন যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশকে হারিয়ে অন্য ধরনের কোনো বাংলাদেশের দিকে চলে যাব? প্রফেসর খালেকুজ্জামান। জি জি, এটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, কারণ যেটা আমরা লক্ষ্য করছি, মাত্র এই সরকারের বয়স হয়েছে 20 দিন। এই 20 দিনের মধ্যেই তারা কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে নিছে। যেমন তারা হিজবুত তাহরিরকে তারা অনেকটাই সহ্য করে নিচ্ছে, জামাত ইসলামের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নিয়েছে। তো এখন এখানে জিনিসটাকে দুইভাবে অনেককে জেল থেকে ছাড়া পেতেও দেখছি আমরা, যারা ওই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। জি জি, জেল থেকে মানে যে ছাড়িয়ে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শেষ বিচারে আসলে জনগণকে ঠিক করতে হবে যে আমাদের দেশ আমরা কিভাবে পরিচালনা করব, কোন শাসনতন্ত্রের অধীনে। সেটা তো আর আমরা আসলে জোর করে একটা তন্ত্র কারো উপর চাপিয়ে দিতে পারবো না। তবে আমার মনে হয় যে কিছু কিছু বেসিক জিনিসে আমাদের যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারে কিছু কিছু বেসিক জিনিস এক ধরনের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আনা দরকার দেশের মধ্যে। সেটা হচ্ছে যে আমরা যে অসাম্প্রদায়িক একটা দেশ, কারণ এখানে শুধু মুসলমান না, এখানে অন্য জাতিগোষ্ঠীর মানুষের বাস, এবং এটা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এটা যে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, এই জিনিসগুলো মেনে নিয়ে এটা যে একটা গণতান্ত্রিক সমাজ হবে, এই জিনিসগুলো মেনে নিয়ে যারা রাজনীতি করতে রাজি হবে, শুধু তাদেরকেই রাজনীতি করার পারমিশন দেওয়া ঠিক বলে আমি মনে করি। এটা কি অগণতান্ত্রিক হয় এই জিনিসটা, এরকম বলাটা? এটা আমি মনে করি না। এর কারণ হচ্ছে, আপনি যদি কোনো গণতান্ত্রিক দেশের দিকে তাকান, যেমন আমেরিকা, এখন আমেরিকা তো গণতান্ত্রিক দেশ, আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু মনে করেন যে আমেরিকার এমবাসিতে যখন কেউ ইন্টারভিউ দিতে যায়, তখন কিন্তু তার ফর্ম ফিল আপ করতে হয়, এক জায়গায় বলতে হয় কখনো সে কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল কিনা অথবা কোনো সংস্রব ছিল কিনা। তাহলে তো আপনি এটাও বলতে পারতেন যে তোমরা একটা গণতান্ত্রিক দেশ, কমিউনিস্টদের ব্যাপারে তোমাদের এত মানে গাত্রদাহ কেন? তা আমি মনে করি, এবং এই দেশে বাচ্চারা যখন স্কুলে যায় আমেরিকাতে, তখন তারা প্রত্যেকদিন স্কুলে গিয়ে একটা শপথ বাক্য পাঠ করতে হয় সবাইকে। এটা মূল ব্যাপারটা এরকম যে আমরা একটা সর্বজাতির দেশ, এই জাতির সব জাতির জন্যই এই দেশ, এই দেশের মধ্যে কোনো ধরনের বিভেদ আমরা করব না, এবং এই জাতিকে মানে ভগবান রক্ষা করুক বা ঈশ্বর রক্ষা করুক, এরকম। একইভাবে আমি মনে করি বাংলাদেশের যে কালচার, পলিটিক্যাল কালচার, এটার মধ্যেও একটা বাস্তব কিছু কিছু জিনিসে মানুষ এগ্রি করতে হবে। এটা নিয়েই গণতান্ত্রিক যে সমস্ত দলগুলিকে নিয়ে এই সরকার বসতে পারে, বসে নিয়ে বলতে হবে যে আমাদের যে বেসিক কিছু প্রেমিস আছে এই দেশের, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি, এটা একটা অসাম্প্রদায়িক দেশ এবং এখানে অন্য অনেক ধর্মজাতির মানে বাস। মুক্তিযুদ্ধকে আমরা কোনোভাবেই মানে করে ফেলবো না, তুচ্ছ তাচ্ছিল্য করে বাতিল করে দিব না, এবং আমাদের যে মানে অসাম্প্রদায়িক চেতনার উপর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এটা আমরা রক্ষা করব। আমাদের যে জাতীয় পতাকা, আমাদের যে জাতীয় সঙ্গীত, এইগুলোকে আমরা সুরক্ষা করব। এই অঙ্গীকার করে এই দেশে রাজনীতি করা যাবে। আপনি কি রাজনীতি করবেন, এটা কি আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির সমাজতান্ত্রিক নাকি ইসলামী রাজনীতি, এটা আমার দৃষ্টিতে খুব বড় বেশি ম্যাটার করে না, কারণ গণতান্ত্রিক দেশে দূর স্বাধীনতা থাকতেই পারে। তবে বেসিক প্রিমিসের বাইরে গিয়ে আপনি দেশটাকে আমাদের যেই এর উপর প্রতিজ্ঞার উপর ভিত্তি করে আমরা স্বাধীন করেছিলাম, এটা থেকে আমলে সরে আসবেন, এটা যাতে না হয়। হ্যাঁ, আপনি যে প্রত্যাশাটির কথা বলছেন, সেক্ষেত্রে
এই গণঅভ্যুত্থান পরবর্তী বেশ কিছু ঘটনা এরকমটা আপনার মনে হয়েছে কিনা যে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরোধী যে শক্তি তাদের অনেক রকমের তৎপরতা যেটি সরকার পতনের পরে সারা দেশেই হয়েছে, সেটি হয়তো একটি স্বৈরাচারী সরকারের পতনের পরে এরকম প্রতিক্রিয়া দেখা দেয়, কিন্তু কিছু কিছু লক্ষ্যবস্তুতে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে করে ওই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য আদর্শ অসাম্প্রদায়িকতা তার বিপক্ষ শক্তির একরকমের আস্ফালন আপনি লক্ষ্য করেছেন কিনা? জি জি, অ্যাবসলিউটলি লক্ষ্য করেছি, এবং আমি এটাকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই বর্তমান সরকারকে। তারা খুব ফরমেটিভ স্টেজে ছিল, এই ঘটনাগুলি যখন প্রকৃতভাবে ঘটেছিল, এটা 5 তারিখে আগের সরকার ফল করার পরে 8 তারিখে ওরা নতুন সরকার গঠন করে। তা 5 থেকে 10 এই তারিখগুলির মধ্যে যে ধরনের বেপরোয়া ধ্বংসযজ্ঞ হয়েছে, এটাকে আমি ধরে নিতে চাই যে সরকারের গুছিয়ে ওঠার আগে ঘটনাগুলি ঘটে গিয়েছে। তারপরে প্রফেসর ইউনূস একটা সময়ে গিয়ে উনি মানে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের সাথে মিটিং করেছে, নানানভাবে তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের এখানে কে হিন্দু কে মুসলমান এইভাবে বিবেচনা করবেন না, আমরা সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান, আমরা সবাই ভাই ভাই, আমাদের আন্দোলনে হিন্দু মানুষের আমাদের সাথে ছিল, এ কথাগুলি কিন্তু উনি বলেছেন। এবং আমার ধারণা ওনার আন্তরিকতার কারণেই এক ধরনের যে রায়ট হতে পারতো দেশে, সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারতো, এটা কিন্তু উনি ঠেকিয়ে দিয়েছিলেন। সেই ক্রেডিটটা আমি তাকে দিতে চাই। তা আমি যেটা বলতে চাচ্ছি, উনি যেহেতু একটা সরকারি রাজনৈতিক দলের নেতা না, তবুও তাকে আর একটু শক্ত হাতে জিনিসগুলো দমন করার প্রবণতা দেখাতে হবে। তবে যে কিছু কিছু ধ্বংসযজ্ঞ হয়েছিল আপনি যেটা বললেন, সেটা আমি ধরে নিতে চাই যে সেটা হয়েছিল উনি সঠিকভাবে পুরো ক্ষমতাটা হাতে নেওয়ার আগে। এখন উচিত হবে প্রফেসর ইউনূসের, আমি যে কথাগুলি বললাম এগুলি বিভিন্ন বক্তৃতায় বিভিন্নভাবে তার প্রকাশ করা, যে আমরা কি কি জিনিস আমাদের দেশে অ্যাকসেপ্টেবল। জি, প্রফেসর মসনিউ পাটোয়ারি, প্রফেসর খালেকুজ্জামানের কথা সূত্র ধরেই বলতে চাই যে সময়টা অরাজকতা চলেছে, তখন আসলে দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, এবং সেই নৈরাজ্যকর অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা চারটিখানি কথা না। যারা সরকারে আছেন তারা সরকার পরিচালনায় অনভিজ্ঞ বলা যায়, কিন্তু তাদের ব্যাপক জনসমর্থন আছে, তাদের সাথে ছাত্র শক্তি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই শক্তি নিয়ে তারা কাজটা করছেন। এত সব সমর্থন থাকার পর এবং এত বড় একটি পরিবর্তন হওয়ার পর এই সরকারের তো শক্তি সাহসের অভাব হওয়ার কথা না, কিন্তু আপনি তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি আপনি সেই শক্তি সাহস বা দৃঢ়তা দেখেন, নাকি যথেষ্ট নমনীয়, নাকি দুর্বল? একটু আমরা যে থ্যাংক ইউ, আমরা যে আগেই তো বলেছি যে আসলে জনগণ সমর্থন আছে, কিন্তু আসলে দে আর নট দি জনগণ দ্বারা নির্বাচিত না, রাইট? মানে আমি একটু ইন্টারাপ্ট করি যে জনগণ দ্বারা নির্বাচিত বলতে আমরা ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কথা বলি, মানে জনমত তার একটা প্রতিফলন, কিন্তু এই অভ্যুত্থানের পক্ষে যে সারা দেশের বেশিরভাগ মানুষ একমত, এখনো পর্যন্ত এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, এটা ব্যালটের মাধ্যমে না হলেও এটা কিন্তু ঘটনাক্রমের মাধ্যমে প্রমাণিত, সেই হিসেবে তো জনসমর্থন আছে না, সেটা আছে, যার জন্য আপনি কোনো রাজনৈতিক দলগুলো কেয়ারফুল কথা বলতেছে। আপনি দেখেন ইভেন এখন বর্তমানে যারা লার্জেস্ট মনে করতেছে 90 দিনের মধ্যে ইলেকশন দিলে তারা চলে আসবে, তাদের মধ্যে আমি অত্যন্ত আমাদের বিশেষ করে বিএনপির যে সেক্রেটারি সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক, উনিও খুব করে কথা বলছে আর কি। এবং এটা যে ওনারা যে জিনিসটা করে, যে জিনিসটা হয়েছে, যে প্রফেসর খালেকুজ্জামান বলছে যে ওনারা নেওয়ার আগে আপনার দেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, ল এনফোর্সিং এজেন্সি ছিল না, শুধু মিলিটারি কিছুটা ছিল। তখন এই নৈরাজ্য বা যেটা করা হয়েছে এটা স্পার অফ দি মুভমেন্ট। 15 বছর যে একটা সরকারের শাসন আমলে যারা মনে করেছে তারা রিপ্রেসড হয়েছে, ডিপ্রেসড হয়েছে, তাদের একটা বই প্রকাশ ছিল, এবং সেই প্রকাশটা যেই সরকারটা তারা প্রো লিবারেশন হিসাবে দেখতো, সুতরাং তাদের বিরুদ্ধে করতে গিয়া ওই তাদের প্রো লিবারেশনের যে সিম্বলগুলো সেটাও আক্রান্ত হয়েছে, রাইট? যেমন জাতীয় সংসদ তো আর দলীয় সিম্বল না, জাতীয় সংসদ তাহলে আক্রান্ত হলো কেন? এটা তো শুনেন, সব সময় কিছু লোক অপরচুনিটি আছে যারা chaos ক্রিয়েট করতে চায়, রাইট? ওই ক্রিয়েট হয়েছে, জাতীয় সম্পদ আছে। আমি বলবো যে বঙ্গবন্ধুর এই বাড়ি যে পোড়ানো হয়েছে ওটা জাতীয় সম্পদ, এটা আনডিসপুটেড
জি হোয়াট এভার হিজ ডটার ডিড হোয়াট শি ডিড, ওনাকে ওই সব কিছুকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে আপনার জাতীয় সত্তারই তো আমাদের সমস্যা দেখা দিবে। হ্যাঁ, একটা জায়গায় আমাদের আসতে হবে, সেই সময়টা খুবই কঠিন সময় ছিল। আমি মনে করি প্রফেসর ইউনূস এবং তার টিম ইভেনচুয়ালি স্লোলি জিনিসগুলোকে শক্ত হাতে ধরে নেবেন, কারণ এতে করে জনগণের আমার মনে হয় সমর্থন থাকবে। আমরা যারা এখান থেকে দেখি, আমরা রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সাথে নেই, আমরা চাই দেশটা সুন্দর হোক, ভালো থাকুক। এবং এটা কিন্তু একটা দ্বিতীয় বিপ্লব বলেন যাই বলেন, এটা বাংলাদেশের জনগণের জন্য একটা অপরচুনিটি এসেছে। এই অপরচুনিটি যদি আমরা অবহেলা করি তাহলে ভাই এটা কিন্তু চলতেই থাকবে। আমাদের প্রগ্রেস যতটুকু আমরা মেক করেছি, লেট মুভ ফরওয়ার্ড, এবং গণতন্ত্র যদি আনতে পারি। আর আমি মনে করি গণতন্ত্র এবং প্রগ্রেস ডেভেলপমেন্ট যেটা বলি, ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান গো হ্যান্ডস ইন হ্যান্ড। ইটস নট দ্যাট আমি গণতন্ত্র আনলে সব আপনার ডিসিশন মেকিং ডিলে হয়। ইয়েস, পার্টিসিপেটরি ডিসিশন মেকিংটা স্লো হয়, বাট দ্যাটস দি বেস্ট ডিসিশন, রাইট? পার্লামেন্ট আলোচনা করে যেটা করেন সেটা হয়। আর ওটা না হওয়াতেই আপনি এই গণবিপ্লবটা হয়েছে। ওটা যদি করতেন তাহলে গণবিপ্লবটা হতো না। নিশ্চয়ই। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের দুজনের কাছ থেকে ছোট্ট করে জানতে চাইবো, আমরা বাংলাদেশের ভিতরকার বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু বাংলাদেশ তো শুধু বাংলাদেশের ভিতরকার বিষয় না। আমরা জানি যে গত 1.5 দশক কিভাবে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, আধিপত্য বিস্তার করেছে, শোষণ করেছে এবং একটা স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রেখেছে। সেই জায়গায় ভারত এখন একটু ব্যাকফুটে আছে। তারা তো আর বসে নেই, নানান রকমের তৎপরতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তারাও এটার ব্যাপারে তৎপর। কি হবে আমরা দেখব। ঠিক একইভাবে এই পরিবর্তনের জন্য কেউ বিশেষ করে যারা মানে ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের পক্ষে বলা হচ্ছে যে এখানে আমেরিকার হাত আছে, আমেরিকাই সব কিছু করেছে, বদলে ফেলেছে। আমেরিকার প্রভাবও আছে, ভারতের প্রভাবও আছে, কোনটা সুপ্রভাব কোনটা কুপ্রভাব সেটাও আমরা জানি। আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাইব, প্রথমে প্রফেসর খালেকুজ্জামান, এই দুটি শক্তির প্রভাব এবং যেই বাংলাদেশ আমরা চাই এবং যেই বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই অভ্যুত্থান হয়েছে, সেক্ষেত্রে এই দুটি শক্তি কি ভূমিকা নিতে পারে ইতি এবং নেতিবাচক মিলে? জি দেখুন, সবশেষে বলতে হবে যে আমাদের যারা দেশের জনগণ, তারা তো যথেষ্ট শিক্ষিত না হলেও অনেক বেশি সচেতন রাজনৈতিকভাবে। এখন কেউ ষড়যন্ত্র করবে, সবসময় আমরা ষড়যন্ত্রের শুধু আভাস খুঁজবো, এটা দেখলে তো হবে না। এখন আমেরিকা কি আসলে গিয়ে সরাসরি মানুষজনকে টাকা পয়সা দিয়েছে এই আন্দোলন করার জন্য? আমার ধারণা দেয়নি। তবে ভারতের যে ভূমিকা, এটা তো প্রকাশ্যে ওরা সমর্থন করেছিল আগে সরকারকে, এখনো করে যাচ্ছে। তবে আমার মনে হয় যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাদের রাষ্ট্রীয়, তাদের যে জাতীয় স্বার্থের ব্যাপারে, তাহলে আমরা আমাদের সচেতনতা দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে ব্যালেন্স করে চলতে হবে। এবং তখন এই ব্যালেন্সটা আনা, সেটা হবে আমাদের রাজনৈতিক দলের যে নেতাকর্মী, তাদের দায়িত্ব। কারণ এখানে শুধু আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজলে হবে না, আমরা নিজেরাই আসলে অনেক বেশি ফলে এই বাইরের শক্তি নিয়ে ভাববার দরকার নাই, যদি নিজেদের শক্তি থাকে এবং সেই ঐক্যটা যদি থাকে, আমরা যদি আমাদের স্বার্থটা বুঝতে পারি, কোথায় আমাদের স্বার্থ, এটা বুঝে নিয়ে আমাদের ব্যালেন্স করে চলতে হবে সব দেশের সাথে। নিশ্চয়ই। প্রফেসর পাটোয়ারি, ঠিক এই বিষয়ে আপনার ছোট্ট করে মন্তব্য শুনবো। ভাই, এটা তো বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেস জিওপলিটিক্যালি। জি, আমাদের 3 দিকে ভারত, বড় দেশ, রাইট? বাংলাদেশ ভারতের জন্য ইজ ভেরি ক্রিটিক্যাল বিকজ অফ দেয়ার নর্থ ইস্টে যেই 7 সিস্টার আছে ওদের জন্য আমরা চাইলে আমরা প্রবলেম করতে পারি। সব সিকিউরিটি ইন্টারেস্ট, প্রাইম সিকিউরিটি ইন্টারেস্ট বাংলাদেশ, সেই হুমকিও দেওয়া হচ্ছে নানানভাবে। হ্যাঁ, সেই জন্যেই তারা তাদের স্বার্থেই একটা সরকারকে সমর্থন করে আসছে, ভোটারবিহীন নির্বাচনকে তারা সমর্থন করে আসছে তাদের সাথে। এবং ওই সরকার ওই সুযোগটা নিয়ে দেখলে হাই আমরা তো আমাদের থাকতে দিচ্ছে, এবং সেটা তারা করেছে আর কি। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা একটা যদি সত্যিকারভাবে একটা ডেমোক্রেটিক আমাদের গভর্নমেন্ট থাকতো, তাহলে কিন্তু অতটুকু ইনফ্লুয়েন্স করতে পারতাম। আপনি কি চুক্তি করলেন, চুক্তিটা পাবলিক চলে আসলো, পার্লামেন্ট আলোচনা করলো, আমি মনে করি তাদের সাথে আমাদের সম্পর্ক হবে প্রফেসর ইউনূস যেটা বলছে আরো বন্ধুত্বটা। কিভাবে বন্ধুত্বটা বন্ধু হয়? যখন আপনি মিউচুয়াল রেসপেক্টটা থাকে। আপনার ইন্টারনাল অ্যাফেয়ারে আমি আমার নোজ পোক করবো না, আমার ইন্টারনাল অ্যাফেয়ারে আপনি করেন না। আমি আপনার স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে যে মর্যাদা থাকার কথা সেটা যদি রক্ষা করে আর কি। জি, লং লাস্টিং ফ্রেন্ডশিপ এটা হবে নিশ্চয়ই নিশ্চয়ই। যাই হোক, এটা আমি বলতে চাই। এবং আমেরিকার জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাদেশে থাকবে, কিন্তু ওটাকে যে ব্যালেন্স করা, চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে,
তার রাশার সাথে এখানে খুব রাশার দক্ষ কূটনীতি largest দরকার হবে। investment। হ্যাঁ, এই ব্যালেন্সগুলো করে আমাদের চলতে হবে। সেই ব্যালেন্স করার জন্য আপনাকে দরকার একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার জি। এবং এভরিথিং ট্রান্সপারেন্ট। যে সরকারের পেছনে জনগণের শক্তি থাকবে, তারা অনেক সাহসী ভূমিকা নিতে পারবে জাতীয় স্বার্থে। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।